কেটে গেল। হয়তো পুজোর আনন্দ মুহূর্তের মুখে নিয়ে আমার দাদা বৌদি আমার জন্য হয়তো চোখের জল ফেলছে, কিন্তু এদিকে আমার এমন জীবন কেমন করে আমি কাটাবো ঠাকুর? এমন বন্ধ জীবন আমি কেমন করে কাটাবো? হে ঠাকুর, তুমি আমায় মুক্তি দাও ঠাকুর, তুমি আমায় মুক্তি দাও, মুক্তি দাও। চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আজ এত উচ্ছল, ঘরে সুন্দর স্ত্রী আর ওই বাইরে ঝিমঝিম বর্ষা, এই দুটো একসঙ্গে হলে কোন পশুর অন্তরে উচ্ছ্বাস না জাগে বলো? সব সময় তোমার সবটাতেই ঠাট্টা, তাই না? ঠাট্টা নয় প্রিয়ে, ঠাট্টা নয়। কিন্তু অনেক দুষ্ট হয়ে যাচ্ছ, আমি বলে দিলাম। তোমার কাছে আমি চিরদিন দুষ্টু ভ্রমণ হয়েই থাকতে চাই বন্দনা। ভ্রমর কিন্তু এক ফুলের মধুকে তৃপ্তি পায় না। বাগানে নানা রকম ফুল দেখে ভ্রমণ দিশেহারা হয়ে পড়ে। তাই আমি বাগান থেকে সব থেকে সেরা ফুলটি তুলে এনে আমি ঘরে ফুলদানিতে সাজিয়ে রেখেছি। অতএব এই ভ্রমণের অন্য কোনো ফুলের প্রতি লালসা নেই। তারপর ফুল শুকিয়ে গেলে তখন কিন্তু ওই ফুলটাকে ছুঁড়ে ফেলে দেবে ওই নর্দমায়। এই মেয়েদের সঙ্গে তর্ক করে আজ পর্যন্ত মুনি ঋষিগণ কোনোদিন জিততে পারেনি, আর আমি তো গোচ্ছা। অতএব আমি নত শিরে পরাজয় স্বীকার করছি। আমাকে বিয়ে করে তুমি তোমার বাবার ভালোবাসা থেকে যে বঞ্চিত হয়েছে গো, তাই বলছি বাবাকে বিয়ে করতে তুমি না হয় আবার বিয়ে করো। তোমার কি হবে বন্দনা? আমি আমার সবকিছু অদৃশ্য বলে মেনে নেব। তোমাদের বাড়ির এক কোণে আমি ঝিয়ের মতো পড়ে থাকবো। স্ত্রী হয়ে তোমার প্রতি কোনো অধিকার আমি দাবি করব না গো, অধিকার আমি দাবি করব না। তোমায় আমি স্বেচ্ছায় মুক্তি দিচ্ছি গো, স্বেচ্ছায় মুক্তি দিচ্ছি। তুমি মুক্তি দিলে আমি যে তোমাকে মুক্তি দিতে পারি না বন্দনা। বিয়ে মানুষের জীবনে একবারই হয়। আমার অনুরোধ, আমার এই ভালোবাসাকে তুমি করুণা বলে মনে করো না। তোমার ভালোবাসা আমার নারী জীবনের একদিকে যেমন গর্ব, তেমনি অপরদিকে কি বন্দনা? না না, ও কিছু নয় গো, কিছু নয়। বন্দনা, সবসময় তুমি যেন আমার কাছে কিছু একটা গোপন করতে চাইছো। আচ্ছা বন্দনা, ওই বাবা কি তোমার সঙ্গে ভালোভাবে কথা বলে না? না না, বাবা আমার সঙ্গে খুব ভালো কথা বলেন জানো, আমাকে ভীষণ স্নেহ করেন। বিয়ের পর তুমি আজ পর্যন্ত একটা দিনের জন্য ওই পলাশপুর যাও। এমনকি আমি যাওয়ার কথা বললে তুমি নানা রকম অজুহাত দেখে এড়িয়ে চলার চেষ্টা করো। এই, চলো না আমরা দুজনে একদিন ওই পলাশপুর থেকে ঘুরে আসি। না না, আমি চলে গেলে বাবার খুব অসুবিধা হবে গো। দাদা যখন আমাকে নিতে আসেনি, তখন আমাদেরও যাওয়ার কোনো দরকার নেই গো, কোনো দরকার নেই। বন্দনা, ওই বর্দার মাথার উপরে সংসারে বিরাট দায়িত্ব, আর ওই প্রদীপ দাদা এখনো পর্যন্ত চাকরি পাইনি, আর সেই জন্য হয়তো নিতে আসতে সময় পাইনি। আর তাই বলে ওই দাদাদের উপর অভিমান করে তোমার থাকাটা উচিত নয়। না গো না, এই পৃথিবীতে কারোর উপরে আমার কোনো অভিমান নেই। এই দেখো, এই কথায় কথায় আমি ভুলে গেছি, আসল কথাটা যখন বলা হলো না। কি কথা গো, কি কথা? আমাকে তুমি কলকাতা যেতে হবে। কলকাতা? বলো না, কখন ফিরবে তুমি? ভয় নেই তোমার, আমি রাত্রেই ফিরে পড়বো। আসলো আমার ফিরতে যদি দেরি হয় না, তুমি আমার জন্য উপোস করে না থেকে তুমি কিছু খেয়ে নিও, বুঝেছো? না গো না, একদিন উপোস করে থাকলে আমার যে কিচ্ছু হবে না। ভগবান করুন সত্যি যেন তোমার কোনো ক্ষতি না হয় বন্দনা। যেখানে প্রাণের সঙ্গে প্রাণের, আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক, সেই দুয়ের সংমিশ্রণ থেকে হঠাৎ যদি তুমি আমার কাছ থেকে উত্তেজিত হয়ে পড়ো,
শোনো, তুমি যেও না স্বামী, তুমি যেও না, না যেও না দূরেতে, একলা মন রয় না, কি বলবো বিরহে জ্বালা তো সয় না, না যেও না দূরেতে, একলা মন রয় না, কি বলবো বিরহে জ্বালা তো সয় না, মন যে আমার কেমন কেমন করেছিল মনে, উদাস উদাস নিজেরা সায়নে সাধনে, মন যে আমার কেমন কেমন করেছিল মনে, উদাস নিজেরাতে সায়নে সাধনে, না যেও না দূরেতে, একলা মন রয় না, কি বলবো যেখানেই তুমি থাকো, যত দূরেই তুমি থাকো, এই মন সব সময় পড়ে থাকবে আমার কাছে। আমাকে তুমি ভালোবাসো, অথচ আমি দিনের পর দিন মিথ্যা কথা বলে অভিনয় করে যাচ্ছি। আমার আমার এই অভিশপ্ত জীবন, এই অভিনয় করে চিরকাল কাটাতে হবে গো। বাবার সঙ্গে বিবাদ হোক, আমি আমি চাই না গো, আমি তা কিছুতেই চাই না, কিছুতেই না। তুমি আমাকে না চাইলেও তোমাকে আমি চাই। আজও তোমাকে আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি, তাই তো তোমাকে নিয়ে আমি প্রতি মুহূর্তে সুখের রচনা করতে চাই। কে আপনি? বলুন, কে আপনি? তোমার রূপের কাঙাল এই অমিত ব্যানার্জি। চাই, কি চান এখানে? মধু 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 ওই সুগন্ধি ফুলের কাছে যা প্রত্যাশা করে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি এখান থেকে। আমি এখন দেখছি শালি শালি তোমার রূপের অহংকার। আপনি নিশ্চয় জানেন আজ আমি গাঙ্গুলি বাড়ির বউ। জানো আজ আমি এবাড়ির পরম আত্মীয়। হ্যাঁ, আমি জানি, আর তার সঙ্গে এটাও জানি আপনি একটা লম্পট। লম্পট! মেয়েদের কাছ থেকে ওই ভাষাগুলো শুনে আমি হজম করে ফেলেছি। আপনার কি লজ্জা ঘেন্না বলতে কিচ্ছু নেই? লজ্জা লজ্জা তো আমি মেয়েদের কাছে পেতে হলে ওই দুটো জিনিস আমি মাইনাস করে দিয়েছি। তাই অপারেশন করে ওই দুটো জিনিস পরীক্ষা আমি মাইনাস করে দিয়েছি। কি চাপনি? নিজ তোমার মতো মেয়েদের যৌবন ভরা দেহ দেখে সত্যি আমি নিজ হয়ে যাই। এমনকি বিবেক মনুষ্যত্বকে আমি হারিয়ে ফেলি। মনস্তির সঙ্গে অসভ্যর মতো কথা বলতে আপনার লজ্জা করে না? পরস্ত্রী!
এখন যেতে পারে। তুমি বিশ্বাস করো, তোমাকে আমি ভালোবাসি। তোমার শ্বশুর মশাই আইবেন, আমার মামা তোমাকে সহ্য করতে পারে না। কেন কেন তুমি এখানে পড়ে থাকবে? তার চেয়ে চলো তোমাকে নিয়ে আমি চলে যাই অনেক অনেক দূরে, যেখানে থাকবে না মানুষের কোনো কোলাহল। ওই মানুষের কোলাহল আমাদের কানে এসে পড়বে না। সেখানে থাকবে শুধু তুমি আর আমি। আমার জীবন রঙে রসে জীবনটা হালা খালা নয়, ভাবতে হবে সমস্ত নিংড়ে নিংড়ে রস প্রভাব করতে হবে। চেয়ে রাখো এই জগতের দিকে। সকল জীবের অগ্রাবস্থা পূর্ণ করার জন্য আয়োজন শুধু জানা চাই কেমন করে পুষ্প সেবন দিয়ে মারা কাটতে হয়। কেন কেন তুমি এই সুন্দর জীবনটাকে নষ্ট করছো? আমি তা হতে দেব না। আপনার সহানুভূতির জন্য অশেষ ধন্যবাদ। আপনি এখন যেতে পারেন। তুমি আমার প্রস্তাবে রাজি নও? আপনার প্রস্তাবে রাজি হওয়ার আগে আমার গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। কেন কেন তুমি মরবে? আমি তোমাকে সহজে ছাড়বো না বন্দনা। খবরদার বলছি, একদম একদম আমার নাম ধরে রাখবে না। নাম ধরে রাখার আপনার কোনো অধিকার নেই। বাহ! চমৎকার! আপনার চিন্তা সত্য, গোলাপ ফুলের মতোই মানায়। আপনি দেখছি জানোয়ারের চাইতে অভাব। জানোয়ার! লোকালয় ছেড়ে আপনার জঙ্গলে বাস করা উচিত। এখনই তুমি জানোয়ারের জীবন শুরু। তুমি এখনো জানোনি তুমি ভিতরে সরে রইলে কেন সুন্দরী? কাছে এসো, কাছে এসো, কাছে এসো বলছি। এখানে থাকবে শুধু তুমি আর আমি। একটা যুবক, একটা যুবতী, একটা তৃষ্ণার্ত প্রমাণ আর সুগন্ধি পারিজাত। অনেক অনুধান সহ্য করেছি, কিন্তু আর নয়। এই মুহূর্তে এই ঘর থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। বেরিয়ে না গেলে আমি কিন্তু চিৎকার করবো। তুই চিৎকার করে আমায় আর বেশি দিন দমিয়ে রাখতে পারবে না। যে রূপের অহংকার নিয়ে তুমি একদিন আমাকে অপমান করেছিলে, না! সেই অপমান আমি আজও সহ্য করতে পারি না। তাই তো তোমার রূপ যৌবন নিয়ে আমি একটু ছিনিমিনি খেলবো। তোমার ওই মধু পুড়িয়ে গেলে তোমাকে আমি আমার কৃত্য ঢালতে, তোমাকে আমি তোমাকে আমি এই পৃথিবীর মুখ থেকে চিরদিনের মতো সরিয়ে দেব। শয়তান! কত রকমের মানুষ এই পৃথিবীতে বাস করে। কেউ চাই ভাবতে, কিন্তু ভাঙা গড়ের মূল্য দিতে আমার মতো অভাগিনীর মেয়েকে সকালে যে ছড়ে যায়। না না, তোমাকে আমি অকালে বিনতি থেকে ধরে যেতে দেব না। কে আপনি? কতদিন আমার সঙ্গে ঘর করেছো, এখন নতুন স্বামী পেয়ে আমাকে চিনতে পারছো না? আপনাকে তো আমি কোনোদিনও দেখিনি। দেখলে এখন না দেখার ভান করছো। অতীতকে বর্তমানে টেনে এনে সুখের জীবনকে বিষময় করে তুলতে চাই না। তাই বর্তমানে তুমি সুখী হলেও আমি
ছুটি হতে পারে। এই অতীতের স্মৃতিগুলো আমার চোখের সামনে বারবার উকি মারছিল। তাই আমি তোমাকে ডিভোর্স দিলেও আমি খোঁজ নিয়ে তোমার কাছে ছুটে এসেছি। কি আবল তাবল বলছেন আপনি? যা বলছি নিশ্চয়ই বুঝতে পারছি। এই পুরনো স্বামীকে তুমি অস্বীকার করলেও আমি তো তোমাকে অস্বীকার করতে পারি না। তাই তোমার স্বামী শ্বশুরের কাছে আমি সব গোপন খবর ফাঁস করে দেব। না, আপনি কি জানেন না? আপনাকে আমি জানিও না আর চিনিও না, তবু আমি আপনার পায়ে ধরে আপনি হঠাৎ ধূমকেতু হয়ে আবির্ভূত হয়ে মিথ্যাকে এমন করে রটাবেন না। অযথা কলঙ্কের তরে দিয়ে আমার জীবনটাকে এমন করে ভরিয়ে দেবেন না, ভরিয়ে দেবেন না। ঠাকুরপো, আমি সমস্ত কথা বাইরে থেকে সব শুনেছি বৌদি, আর তার সঙ্গে এটা বুঝেছি এটা ভান্ডামি ছাড়া কিছুই নয়। একটা নতুন পথ, তাই না ভদ্র মশাই? আমি এক বিন্দু মিথ্যা বলিনি। আমার সঙ্গে ওর আগে বিয়ে হয়েছিল। কতদিন আগে বিয়ে হয়েছিল? 5 বছর দিনে হবে। ডিভোর্স করলো কেন? আমার বয়স নাকি ওর থেকে অনেক বেশি হয়ে গেছে। এই অজুহাত দেখিয়ে আমাকে ডিভোর্স করলো। আমরা বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে হ্যাঁ তামালপুর। না 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 না, তামালপুর নয়, ওই দুলালপুর। না 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 না। এই 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 নামটা পেটে আসছে, মুখে আসছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ও চিনি গায়ে, অচিনি গায়ে। কোথায় আপনার বাড়ি? ওরে বাবারে, বলছি দয়া করে চুলটা আবার ছাড়ুন, বড্ড লাগছে। কি অভিনেতা অভিনয় করতে এসে মুখোশ খুলে গেল যে। আপনি হ্যাঁ, আমাকে ক্ষমা কর বা, এবারে মতো আমাকে ক্ষমা কর। আর কোনো দিন এমন কাজ করবো না। এই বৃদ্ধ বয়সেই একটা মেয়ের সংসার ভেঙে দিতে আসতেই আমরা বিবেকে একটুকু বাঁধলো না। আপনার বড় শত চিৎকার করে উঠল না। একটা বয়সের সঙ্গে কি এতই ভেদগতি হয়েছে? একটা মেয়ের বয়সের মেয়েকে স্ত্রী বলে পরিচয় দিতে এতটুকু দ্বিধাবোধ হলো না আপনার? আমি নাই বলছি, আমি কান করছি। কোনোদিন আর ভুল কাজ এমন করবো না। এবারে মতো আমাকে রেহাই দাও বাবাজি। আপনি বৌদি ভাইয়ের প্রতিবেশী, গুরুজন, আমারও পূজনীয়। তাও এত বড় অপরাধের সত্ত্বেও আজ আমি আপনাকে ছেড়ে দিলাম। তা না হলেই যে মুখ দিয়ে আপনি আমার মাতৃসভা বৌদিকে অপমান করেছেন, সেই মুখ আমি এখন খুশি করে ভেঙে দিতাম। যান, আমার চোখের সামনে থেকে আপনি বেরিয়ে যান। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেই আমার রক্ত আমার সঙ্গে বেইমানি করে বসলেই আপনার বাচ্চাটা ভেঙে ছাতু করে দেবে। যান, চলে যান। আমি যাচ্ছি না। আজ তুমি বাড়িতে না থাকলে এত বড় একটা অমঙ্গল ঘটে যেত। আমি সকলে ভাবতো হয়তো সত্যি আমি ব্যাধি চাইনি। ঠাকুরপো, তুমি যদি ব্যবসায়ী হও, তাহলে আমি ওই 13 সালে চিৎকার করে বলবো, ওই সীতা, সাবিত্রী, অরুন্ধতী ওরা কেউ সতী নয় বৌদি। আমাকে তুমি এত ভারী বিশ্বাস করো ঠাকুরপো? তোমাকে আমি বিশ্বাস করেছি যেদিন তুমি এই বাড়িতে এসে আমার মা হারানোর ব্যথা ভুলিয়ে দিয়ে ছেলের মতো আমাকে আপন করে নিয়েছো। জানি না আমার গর্ভধারিণী মা বেঁচে থাকলে আজ আমাকে সে কতখানি স্নেহ কবে ভালোবাসা দিত। তবে আমার মনে হয় যে স্নেহ ভালোবাসা আমি তোমার কাছ থেকে পেয়েছি তা আমি কোনোদিন ভুলবো না বৌদি। এই পৃথিবী মানুষের কাছেই
আমিও বলে যাই, স্বামী শ্বশুরের ঘরে হচ্ছে বিবাহিত নারীদের স্বর্গ। তাই যত দুঃখ কষ্ট হোক না কেন, তারা যেন কোনো কারণে স্বামীর ঘর ছেড়ে কোনোদিন কোথাও না যায়, সেই স্বর্গ সুখ থেকে যেন বঞ্চিত না হয়, বঞ্চিত না হয়, বঞ্চিত না হয়। যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তা কেহ চাই না। বিশ্বকবির এই বাণী মানুষের জীবনে চন্দ্র সূর্যের মতো সত্যি। 19 বছর আগে বন্ডালীকে হারিয়ে তবু শিখা মায়ের মুখ চেয়ে সেদিন আমি বন্ডালীর শোক ভুলেছিলাম। কিন্তু অদৃষ্ট এমনই মন্দ, শিখা অন্ধ হয়ে আমার চোখের সামনে। না না, আমি আর ভাবতে পারছি না। হ্যাঁ? তুই কিছু বলবি মা? আমার মনে হচ্ছে তুমি কিছু একটা চিন্তা করছো। না না, ও কিছুই নয়। বাবা, তুমি যদি স্বীকার না করো তা আমি জানি বাবা, আমার চিন্তায় চিন্তায় তুমি অস্থির হয়ে উঠেছো। তুই কি করে বুঝলি রে মা? আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরের থেকে তুমি কারোর জন্য বদলে গেছো বাবা। তুমি সময় মতো স্নান করো না, খাওয়া দাওয়া করো না, এমনকি অনেকবার তোমাকে ডেকে ডেকে ক্লান্ত হয়ে গেলেও তুমি আমাকে সাড়া দাও না বাবা। এমনকি আমার সামনে এসে দাঁড়িয়ে তুমি ঠিক মতো কথা বলো না বাবা। তোকে আমি বলে বোঝাতে পারবো না রে মা। এই পৃথিবী হৃদয়ে যে মেধা সঞ্চিত আছে, বাবা, আমি এভাবে অন্ধ হয়ে থাকার থেকে আমার তো মৃত্যু অনেক ভালো ছিল বাবা। তোমার কাছে আজ আমি পুরো বোঝা হয়ে দাঁড়িয়েছি বাবা। না না, ও কথা বলিস নে। তুই আছিস, তোকে দুদণ্ড চোখের সামনে আমি দেখতে পাচ্ছি বলে এখন আমি বেঁচে আছি। তা না হলে অনেকদিন আগে আমি শেষ হয়ে যেতাম। সে আজ 19 বছর আগের কথা, তারিখটা আমার এখনো মনে আছে। সেই দিন ছিল 21শে বৈশাখ। কাল বৈশাখী প্রচন্ড ঝড়ে আকাশে নেমেছিল দুর্যোগের ঘন ঘটা। প্রকৃতি সেই নিষ্ঠুর ধ্বংসলীলায় হাজার হাজার মানুষ গৃহহারা, আত্মীয়রা হয়ে পথে পথে ঘুরে বেড়াতে লাগলো। তোকেও অনেক কষ্ট করে নিয়ে গেলাম হাসপাতালে। হাসপাতালে আউটডোরে তোকে প্রসব করে তোর মা মারা গেল। প্রকৃতি সেই নিষ্ঠুর ধ্বংসলীলায় হাজার হাজার মানুষ আজ গৃহহারা, আত্মীয়রা হয়ে পথে পথে ঘুরে বেড়াতে লাগলো। আর সেই সঙ্গে আমি হারালাম স্ত্রী। বলি মারা গেল। চুপ করো বাবা, চুপ করো। তুমি কথা বলো না। এই পৃথিবীতে কে আছে না না আছে আমি কিছু জানতে চাই না বাবা। আমি শুধু তোমাকে জানি বাবা। আমিও তাই ভেবে তোর মুখ চেয়ে বন্যাকে হারিয়ে সেই যে আমি কাঁদিনি। তোকে মানুষ করতে হবে বলে এই ভাবনা আমায় পেয়ে বসেছিল। ধীরে ধীরে তুই বড় হলি, স্কুলে পড়া শেষ করে কলেজে ভর্তি হলি। তোর সুখে নীল করে দেওয়ার জন্যে আমি তখন মনে মনে চাল করেছি। ঠিক সেই সময় তোর অ্যাক্সিডেন্ট আমাকে করিয়ে দিল 19 বছর আগে। তুমি কি কাঁদছো বাবা? ও বাবা, বাবা তুমি কাঁদছো? না মা না, স্মৃতি বড় বেদনা দেয় রে মা। এই অতীতের বিষটা খুলতে গেলে হৃদয়ের মধ্যে জমে থাকা সঞ্চিত ব্যথা চোখের করে জল হয়ে নেমে আসতে চায়। বাবা, তুমি যদি এইভাবে দুর্বল হয়ে পড়ো বাবা, তাহলে আমি কোথায় গিয়ে শান্তিটা পাবো বাবা? জানি মা না, আমি এখন দুর্বল হইনি। আমার যে এখন অনেক কাজ বাকি। ওর সুখে নির্বেদে দেওয়া না পর্যন্ত এই দুর্বলতাকে আমি হৃদয়ের মধ্যে প্রশ্রয় দেব না মা।
না মা না, তুই গীতা উদ্ধৃতা বাদ দিয়ে ঠাকুর একটা নাম করে গান কর মা। বাবা, আমি ঠাকুরের নাম করলে তুমি যদি সুখী হও তবে তাই করবো বাবা। বনমালী গো তুমি পর জনমে হয় রাধা। বনমালী গো তুমি পর জনমে হয় রাধা। বনমালী গো তুমি পর জনমে হয় রাধা। আমি মরিয়া হইব চিরঞ্জীব নন্দন, মরিয়া হইব চিরঞ্জীব নন্দন, তোমাকে বানাবো রাধা। বনমালী গো তুমি পর জনমে হয় এটার দিকে চোখ তুলে তাকাতে পর্যন্ত আমি পারি না। আজকের দিনে কি এমন সহৃদয় ছেলে আছে যে সব জেনে শুনে আবার অন্য মেয়েকে জীবন সঙ্গিনী করবে? প্রদীপ যে, এসো এসো, কদিন আসুনি কেন? কদিন চাকরির সন্ধানে কলকাতায় গিয়েছিলাম কাকা বাবু। কিছু সন্ধান হলো না কাকা বাবু, অফিসের দরজায় দরজায় আমি ধর্ণা দিয়ে ব্যর্থ হয়ে ফিরে এলাম। আজকের যুগে শিক্ষার কোনো মূল্য নেই, তাই সুপারিশ না হয় টাকা, তা না হলে হাজার হাজার মাথা খুললেও চাকরি মিলবে না। এই জন্য তারা প্রকৃত শিক্ষিতেরা অন্ধভাবে মাথা করে মরছে প্রদীপ। বলতে পারেন কাকা বাবু, কবে আসবে সেদিন যেদিন শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে বেকার ছেলেরা চাকরি পাবে, আর শিক্ষিত বেকার টেপকে ফুটে ফুটে হাসি, আর সংসারে নেমে আসবে নির্বিচ্ছিন্ন শান্তি। এই ঘুমধরা সমাজে মানুষের যতদিন না নৈতিক পরিবর্তন ঘটেছে ততদিন এর কোনো প্রতিকার হবে না প্রদীপ। নিজে থেকে এরা কোনোদিন পরিবর্তন হবে না কাকা বাবু, এমনকি সরকার চেষ্টা করলেও পারবে না। তা না হলে সমগ্র ভারতবর্ষ বেকারে ছেয়ে যেত না। তা তুমি এখন কি করবে বলে ঠিক করেছো প্রদীপ? দিশে হারা পথিকের মোতাবেক পথে যাচ্ছি, কিন্তু সামনে কোনো পথের সন্ধান পাচ্ছি না। এদিকে সংসারের জ্ঞান, শুধু তাই নয়, 5,000 টাকা পড়ের জন্য তোমাকে লাঞ্ছনা বঞ্চনা ভোগ করছে। প্রদীপ, প্রদীপ, তুমি যদি কিছু মনে না করো আমি তোমাকে 5,000 টাকা দেবো, তুমি অনেক টাকা শোধ করে দাও। আপনি টাকা দেবেন? হ্যাঁ, তবে একটা শর্ত আছে। বড় কি শর্ত? আমার শিকামাকে তোমার হাতে তুলে দিতে চাই। বলো বলো বলো, আমার এই উঙ্গলিটা তুলে রাখবে। অনুরোধ করছেন কেন কাকা বাবু? আপনার কাছে বলতে আজ আমার কোনো লজ্জা নেই। শিখাকে আমি বড় ভালোবাসি, প্রদীপ, সেই ভালোবাসাকে সার্থক করতে শিখাকে আপনি স্বেচ্ছায় আমার হাতে তুলে দেবেন, আমি তা ভাবতেও পারিনি কাকা বাবু। আমাকে তুই বাঁচালে বাবা। একটা বিরাট দুশ্চিন্তা আমার মাথা থেকে নেমে গেল। তবে কিছুদিন আপনাকে অপেক্ষা করতে হবে কাকা বাবু, যতদিন একটা রোজগারের পথ খুঁজে পাই। তোমার জন্য আমি নিশ্চয়ই অপেক্ষা করবো বাবা। তোমার অন্তরের কথা যখন আমি জানতে পেরেছি তখন শিখামাকে আমি তোমার হাতে তুলে দেব। তাকে এই শিখামা আমার কি হবে? আচ্ছা কাকা বাবু, আমি তাহলে এখন আসি, আমাকে একবার বাজারে যেতে হবে। ঠিক আছে, কাল সকালে এসে টাকাটা নিয়ে যেও। তাই হবে কাকা বাবু, যে দায়িত্ব আজ আপনি আমার মাথায় অর্পণ করলে, যত তাড়াতাড়ি পারি এই দায়িত্বকে পালন করে আপনাকে কন্যাদায় থেকে অব্যাহত দিয়ে এই বর্তমান যুব সম্প্রদায়কে বুঝে দিয়ে যাবো যে সমাজের অন্ধ পঞ্চমেরা কোনো অংশে অপংক্তীয় নয়, কোনো অংশে অপংক্তীয়
তাই যদি হতো তাহলে শিকার প্রতি প্রদীপের ভালোবাসায় নেমে আসতো যবনিকা। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমার জীবনেও নেমে এসেছে যবনিকা। কে তুমি? এই দেখো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি ফকির বাদশা গো, আমি ফকির বাদশা। কি বাচ্চা? দেখো, সব থেকে আজ আমার কিছুই নেই। এই বিশাল পৃথিবীতে আমি দুবেলা দুপুর ধরে খেতে পর্যন্ত পাই না। কোথায় তোমার বাড়ি? থাকলো আমি জানি না। অনেক চেষ্টা করেও আমি আমার ঠিকানা খুঁজে পাই না। তবে হ্যাঁ, আমার দুঃখের সাথেই একজন আমার কাছে সে সব সময় আছে। কে সে? দেখবে? দাঁড়াও, দেখাচ্ছি দেখাচ্ছি। এ তো একটা মেয়ের ছবি। তুমিও দেখি আমার মতো পাগল। কিছুই জানো না। এই যে আমার বউ, এবার বউ বাসন্তী। কিন্তু এখন তো একটা ছবি। আমি যে বাসন্তীকে খুব ভালোবাসি। দেখো, ছবি হলেও সে বাসন্তী আমার সঙ্গে কথা বলে, আমার সুখে হাসে। আবার আমার দুঃখ দেখলে সে কাঁদতে শুরু করে। কি বিচিত্রই ভগবানের লীলা। ভগবান, না, ভগবান বলে কিছু নেই। আমরা আমরা এটাকে খুন করেছি। ভগবান মরে গেছে। সত্যি যদি ভগবান থাকতো তাহলে পৃথিবীটা আমার অনাচারে অত্যাচারে ভরে যেত না। ধর্মের নামে অধর্ম চলতো না। আজকে যে রাজা, কাল থেকে ফকির হয়ে পথে পথে ভিক্ষা করতে হতো না। আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না ভাই। যদি তোমার কোনো অভিযোগ থাকে তবে আমার মনে হয় মানুষের বিরুদ্ধে ভগবানের বিরুদ্ধে নয়। হ্যাঁ? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। মানুষ তোমার বিশ্বাসঘাতক। তাদের এই বিশ্বাসঘাতকতায় দেশ পাপের পঙ্কিলতায় ডুবে গেছে। আর তাহলে যারা আমার সর্বস্ব কেড়ে নিয়ে আমাদের পাগল সাজালো, তাদের দুয়ারে কি হবে এখন পর্যন্ত পাই না। বলো ভাই, আজ তুমি আমার এখানে খাবে। তুমি আমাকে খেতে দেবে? হ্যাঁ, অনেক বাড়িতে আমি খাবার জন্য গেছি, কিন্তু কেউ আমাকে খেতে দেয়নি। পাগল বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তুমি আমাকে খেতে দেবে বলছো? হ্যাঁ, আমি খাবো। অনেকদিন পর তোমার বাড়িতে আমি পেট পুড়ে খাবো, পেট পুড়ে খাবো। আজকের যুগে এইরকম পাগল রাস্তায় অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। সত্যি কি এরা পাগল? না, এরা পাগল নয়। এদের পাগল সাজিয়েছে এইসব ধনী দুলালেরা। একদিন এদের সবই ছিল ছিল আশা আকাঙ্ক্ষা, সংসার সুখ স্বপ্ন। ওদেরই চক্রান্তে আজ সব হারে এরা পাগল হয়ে গেছে। তাই ধনী সমাজের কাছে আবেদন, এইসব সরল সহজ মানুষগুলোকে যদি আপন করে ভাই বলে বুকে টেনে নিতে পারে তাহলে সংসার আজ ধ্বংসের পথ থেকে রেহাই পাবে পাবে। না, এখানেও দেখছি নেই হতভাগা। কোথায় যে গেছে? এখনো পর্যন্ত স্নান করে খাওয়া নেই, অথচ স্কুলের সময় হয়ে গেল। আমার হয়েছে যত জ্বালা, আর পারি না। রাজু, রাজু,
করে বেড়ে যেতেন কে জানে। ঠাকুরপো দিন দিন কিরকম যেন আনমনা হয়ে যাচ্ছে। মাকে আগের মতো ওর মুখের দিকে আমি তাকাতে পারি না। নেই মুখে ওর আগের মতো হাসি, চোখের মুখে সব সময় যেন বিষাদের ছায়া। এখানে মনের মধ্যে অতীতে দুর্বিষহ যন্ত্রণা উপভোগ করতে আমরা তা বুঝতে পারবো না নিদয়া। ওর বুকের মধ্যে জমে আছে তপ্ত আগুনের লাভাস্ত্র। আপনি কি রে? হ্যাঁ, তুই স্কুলে যাবি না? না, আরে সামনে পরীক্ষা, এই সময় স্কুল কামাই করবে তোমার পড়াতে অনেক ক্ষতি হবে বাবা। নিদয়া, হ্যাঁ, তুমি কি বলো তো? আরে রাজুকে স্কুলে পাঠাতে পারোনি? কি করে স্কুলে যাবে? ওর যে বই নেই গো। এই কথাটা আমার আগে বোঝা উচিত ছিল। আমার মতো গরিবের ঘরে ছেলেদের লেখাপড়া হবে না। বাপি, আমার সমস্ত আশা একটার পর একটা সমাধি হয়ে গেল। বাবা হয়ে আমি তোর ভবিষ্যৎ করে দিতে পারলাম না। যে গোলাপ কুড়িটা ফুল হয়ে ফুললেই তার সুবাদে চারিদিক মাঠে দিতে পারতো, সেটা কুড়িতেই ছড়ে গেল। আমার মতো সারা তোমাকে সারা জীবন যন্ত্রণা ভোগ করতে হবে বাবা। না, অভাব আছে, তাই বলে অভাবের কাছে আমরা কোনোদিন পড়া স্বীকার করবো না। কিন্তু মনকে দিয়ে আমি আর কিছুতে বোঝাতে পারছি না রে ভাই। আমার কত সাল কত আশা ছিল, কিন্তু সেসব আর স্বপ্ন মাত্র। আশা শুধু মায়া মরিচিকা, ব্যর্থতার ছাই মাত্র, আর বুক ভরা হাহাকার। অধৈর্য হয়ে না দাদা, সংসার যাত্রা পথে সুখ আছে, দুঃখ আছে, আনন্দ আছে, আবার নিরানন্দ আছে। আগুন সুখেও দরকার লেখাকে প্রিয় ভক্ত হতে পারলে তবু তো মানুষ আগুনে খুঁজে করতে ছাড়ে না দাদা। ঠাকুরপো, কোন সকালে তুমি বাসি মুখে বেরিয়েছো? এসো ভাই, দুটো কিছু মুখে দেবে এসো। বলো কাকু, আমি তোমার সঙ্গে খাবো। হ্যাঁ, রাজু, আজ না আমরা একসঙ্গে বসে খাবো। হ্যাঁ দাদা, হ্যাঁ কিছু বলছি, এখানে 5,000 টাকা আছে। তুমি বন্দনা বাড়িতে এই টাকাটা দিয়ে এসো। টাকা পেলে হয়তো বন্দনা সেখানে নিশ্চয়ই সুখী হবে। একসঙ্গে এত টাকা তুই কোথায় পেলি? না মানে চাকরি পেয়েছে বুঝি? হ্যাঁ, ঠাকুরপো, সত্যি তুমি চাকরি পেয়েছো ভাই? আমাকে নতুন জামা কিনে দেবে কাকু। হ্যাঁ, নিশ্চয়ই দেবে। আর আমাদের কোনো ভাব থাকবে না। সব আমাদের দূর হয়ে যাবে। আমি জানতাম প্রদীপ একদিন একটা চাকরি পাবেই। হ্যাঁ রে, চাকরিটা কিসে? আরে চাকরি তো কোন আগে এত টাকা পেয়েছি, তাহলে নিশ্চয় খুব ভালো চাকরি। না না দাদা, চাকরি আমি পাইনি। আরে চাকরি পাসনি যদি তাহলে এত টাকা তুই কোথায় পেলি? চুপ করে আছিস কেন? বল, জবাব দে। আমি না, আমি ঠিক তোমাকে মুখে বলে বোঝাতে পারবো না দাদা। না না দাদা, আমার ভাই হলেই দাদা, চোর হলেই কলঙ্কের কালি মাছিয়ে দিলি। দাদা, ওগো, তুমি কাঁদে কি বলছো? আমি ঠিকই বলছি বিজয়া, দুঃখ আছে। তাই বলে আমাদের বংশের মান মর্যাদার প্রধান একবার ভেবে দেখি না। আমাদের বাপ ঠাকুরটা যে হাতে দেবতার পুজো করে গেছে, দাদা, তাদের রক্ত এখন আমাদের শিরায় প্রবাহিত। হ্যাঁ, আর তুই কিনা সেই হাত দিয়ে চুরি করলি। তুমি বিশ্বাস করো, আমি কোনো আমি তো কোন কথা বিশ্বাস করি না। তোর উপর আমার কত আশা ভরসা ছিল, নিমেষের মধ্যে আমার সে আশা ভরসা সব জলাঞ্জলি দিলি। যা, যা। যা, তোর এই বাপের টাকা নিয়ে তুই এই মুহূর্তে দাদা, বাড়ি বেরিয়ে যা। দাদা, বাপি, কাকু তুমি বাড়ি থেকে চলে যেতে বলছো? কাকু তাহলে মনে থাকবে
বলছো? আমি ঠিকই বলছি বিজয়া। শান্ত হও গো, তুমি শান্ত হও। আমি যে শান্ত হতে পারছি না বিজয়া। অসংখ্য ঢেউগুলো আমার বুকে তোলপাড় করছে। হ্যাঁ, তোমরা শিক্ষিত? আরে এই, তুই না বিয়ে পাস? তোকে দাদা ভাই বলে লোকের কাছে আমি বরকত ভাগ করতাম। এই তো শিক্ষা, এই তোর মনোবৃত্তি। ছি ছি ছি। দাদা এই, এর থেকে কেন তুই মুখে গিরি করলি না? এই, সেটাতে ছিল অনেক সম্মানের। তবু আমি লোকের কাছে গর্ব করে বলতে পারতাম আমার ভাই জন্ম থেকে আজ তোর এই নিচতা দেখে পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাকে যে ঘৃণা করবে। আমার দিকে আঙুল দেখে বলবে হ্যাঁ হ্যাঁ ও সে চোরের টাকা সন্দীপ চ্যাটার্জি। আমি আর সহ্য করতে পারবো না, আমি আর সহ্য করতে পারবো না। দাদা আমার অন্তত একটা কথা শোনো দাদা। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি তোর দাদা নয়, আর তুই আমার ভাই নও। তুই আমার শত্রু, তুই দেশের শত্রু। দাদা তুই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস কি? ওগো, তুমি চুপ করো গো, চুপ করো। তুমি কাঁদিনি বলছো? ঠাকুর বাজি তোমার মায়ের পেটের ভাই। একটা চোর গুন্ডাকে ভাই বলে এই সমাজের কাছে আমি পরিচয় দিতে পারবো না। এই, বেরিয়ে যা তুই বলছো না। আর তুমি না যাও, তুই আমার মরা। আমি কোনোদিন তো তোমার অবাধ্য হয়নি দাদা। আর আমি আজও হবো না দাদা। চাইলে আমাকে শুধু আমি জানো আসিফ! দেখো বিজয়া, দেখো। হ্যাঁ, ও আমাকে আশীর্বাদ করতে বলছে। এই, না, আমার ভাই মরে গেছে। আজ থেকে জানবো তুমি আমার যে ভাই ছিল সে মরে গেছে। আজও নেই আমার কোনো ভাই আজ। বলো না ঠাকুরপো, সত্যি কি তুমি চুরি করেছো? তুমি বিশ্বাস করো তোমাদের আদর্শের আমি মানুষ হয়েছি বলতে আমি কোনো অসৎকার করতে পারিনি। কাকির কথা তুমি মন খারাপ করো না কাকু। আরে রাজুরাম, এই পৃথিবীর কারো উপর ভয় কোনো অভিযোগ নেই রে রাজু। দাদার চোখে একটা ভাগ্য ধারণাকে বাড়ির মধ্যে প্রশ্রয় দিয়ে আমাকে শাস্তি দিয়েছে।
জীবন যুদ্ধে আমি চাইয়ে হতে পারি বলতি আমি তুমি যেও না ঠাকুরমা, তুমি যেও না। তোমার দাদার মাথা ঠিক নেই। ওর কথাই তুমি রাগ করো না ভাই, রাগ করো না। আমি করিনি ভক্তি, আমি তবে যে খাবি থাকি যত দূরে থাকি তোমাদের আমি কোনদিন ভুলব না বৌদি। তোমাদের স্নেহ ভালোবাসা আমার স্মৃতির পৃষ্ঠায় আজীবন সারা করে লেখা থাকবে। সেদিন রাজু চন্ডে তোমার জন্য কেটে উঠবে, সেদিন বুঝবাই রাজুকে না দেখতে পেলে আর আমার চলছে না। সেদিন ওই দূর থেকে আমি তোমাদের দেখে যাব তবু কাছে এসে এই কুলাঙ্গারের আরে আমি তোমাদেরই কোনো দিন দেখা পাবো কি? আর আমি তোমাদের কোনোদিন বুকে ধরে যত ফুল ফোটালা আমি তোর কাছে যেতে আমার তো হবেই না তো। সে ফুলে এত বড় চিন্তিত আমার পর আমি আর থাকতে পারি না রে রাজু। তবে যাবার সময় রাজু একটা কথা বলে যাই বলতি, এই পৃথিবীর সকলে আমাকে চোর ভাবলেও তোমরা যারা তোমাদের এই অকর্মণ্য কাকুকে করতে যারা চোর ভাবিতে রাজু, করতে যারা চোর ভাবিতে।
হয় আচ্ছা এ লজ্জা এ লজ্জা আমি কোথায় থাকবো? ওগো তুমি এত অধৈর্য করে রাখো। ওই দেখো বিজয়া, দেশের মানুষ আমার কাছে অভিযোগ জানাচ্ছে। হ্যাঁ, ওরা বলছে প্রদীপ তাদের টাকা চুরি করেছে। কই কই কোথায় গেল প্রদীপ? আমি তাকে শাস্তি দেবো, শাস্তি দেবো যাতে সে জানার কোনোদিন অন্যায় কাজ করতে সাহস না পায়। তুমি তো তাকে তাড়িয়ে দিয়েছো। আমি তাকে দাঁড়িয়ে দিয়েছি। হ্যাঁ আচ্ছা বিজয়া, এত করছে কতগুলো গেছে বলো তো? আমার গেছে কিন্তু চাইনি। আরে তুমি তো তাকে দুটো কিছু খেয়েছে কেউ বলে না। আরে আমার না হয় মাথা ঠিক নেই। আরে তুমি তো তার বৌদি, তাকে তুমি করে মানুষ করেছো। চুপ করো, তুমি চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না। আমিও কি সহ্য করতে পারছি বিজয়া? পারছি না বিজয়া, পারছি না। যে আমার মায়ের পেটে খায়, আর সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক প্রদীপ, গরিব ভাই আয়, আমার বুকে ফিরে আয়। ওটা আমার মুখের কথা, আমার মনের কথা নয়। না না, আমি আর সহ্য করতে পারছি না। আমি যে বিচারক, আমি ঠিক বিচার করেছি। হার বলেছে তুমি ক্ষমা পাবে না, কোনোদিনও না। কোথায় যাচ্ছ তুমি? আরে, ওদের দরজাটা আমার তো একটু খুলে আছে। তা না হলে আমার এক্ষুনি এসে আমার অজান্তে বাড়ি এসে তোমার কাছে কিছু খেতে চাইছে। খবরদার। এই, তুমি তার সঙ্গে কোনো কথা বলবে না। একটা চোর গুন্ডার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ঠাকুরকে যে আমি ছোট থেকে সন্তানের মতো মানুষ করেছি, যাকে আমি এখনো খেতে না দিলে ভালো করে খাওয়া হয় না, দুর্গন্ধ চোখের সামনে দেখতে না পেলে আমার বড় কষ্ট হয়। কেমন করে তার সঙ্গে আমি সম্পর্ক ভুলে যাব? না না না, আমি পারবো না, আমি পারবো না। কেমন আছে? ভালো আছি ভাই, ভালো আছি। পুজোয় আমাদের ঠাকুর দেখতে গেলে না কেন বৌদি? কি ব্যাপার বৌদি? শরীরটা ভালো ছিল না ভাই। ওটা আপনার অজুহাত মাত্র। আসলে বন্দনা শ্বশুর বাড়ি থেকে না আসায় আপনি মন খারাপ করে বসে আছেন। না না, মানে আপনি যতই চেষ্টা করুন না কেন আমার কাছে গোপন রাখতে পারবেন না বৌদি। আমি সব শুনেছি। কি শুনেছো ভাই? এটা তোমাদের নানানকে রাইট করো, ঠিক আছে? কর্পোরেট টাকা দিতে না পারায় বন্দনা প্রতিনিয়ত লাঞ্ছনা ভোগ করছে। কিন্তু বৌদি আর লাঞ্ছনা ভোগ করতে হবে না। এবার সব লাঞ্ছনা অবসান ঘটবে। কি করে বুঝলে ভাই? কেন? প্রদীপ তো কর্পোরেট টাকা জোগাড় করেছে বৌদি। তোমার দাদা সেটাকে নেয়নি ভাই, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, চুরি করে পেট ভরে, কিন্তু মন তো ভরে না ভাই। চুরি? তার মানে প্রদীপ টাকা চুরি করেছে? চুরি না, এই কথা আপনারা বিশ্বাস করতে পারলেন বৌদি? চুরি না করলে এত টাকা সে পেলে কোথায়? না বৌদি না, যোগের ঘরে আপনারা ভুল করে বিয়ে করছেন। প্রদীপ কোনোদিন টাকা চুরি করতে পারে না। আর প্রদীপ যদি চোর হয় তাহলে পৃথিবীতে মানুষ বলে আর কেউ থাকবে না। সমস্ত পৃথিবীটা ভরে যাবে চোর গুন্ডা বদমাশে। তাহলে অত টাকা পেল কোথায়? বন্দনার মুখে হাসি ফোটাতেই প্রফেসর ব্যানার্জির নেই সীতাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে
এনেছিল। আপনারা শুধু বাইরের আমলটা দেখেই তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন বৌদি। তবে এই কথা আমাকে ঠাকুরপো বলেনি কেন? সীতাকে আমরা বরণ করে ঘরে নিয়ে আসতাম। প্রকাশ একদিন সে নিশ্চয় করত। নদী সাগরের পতিত হওয়ার পূর্বেই হয়তো পলির মাটি পড়ে তার গতি বন্ধ হয়ে গেছে। ও ঠাকুর, কি ভুল আমরা করেছি। ভুল মানুষই করে বৌদি, আর মানুষই করে সেই মহাভুলের সংশোধন। বিরাট এই পৃথিবীর মাঝে বড় হয়ে আছে সংগ্রাম আর সংগ্রাম। আপনাদের কাছে লাঞ্ছিত হয়ে এই যুদ্ধমান সমাজে প্রদীপকে আবার নতুন করে আশ্রয় খুঁজতে হবে বৌদি। ঠাকুরপো, একটা সামান্য ভুল অনেক সময়ই মানুষের জীবনে দুর্বিষয় ওঠে। আজ না হলে আপনারা একদিন বুঝতে পারবেন ভুলের ফল শুধু চোখের জল বৌদি, ভুলের ফল শুধু চোখের জল, চোখের জল। এই ঠাকুরপো, তোমার দাদা না হয় ভুল করেছে, কিন্তু তুমি আমাদের উপরে অভিমান করে চলে গেলে কেন? ভেবেছ শুধু তুমি আমাকেই কাঁদাবে? তোমাকে কাঁদতে হবে না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তোমাকে কাঁদতে হবে, নিশ্চয়ই কাঁদতে হবে। তুমি যেমন আমার এই মুখটাকে ফেলে দিয়েছো, তেমনি তোমাকে না, পারবো না। আমি যে মা, মায়ের মতো স্নেহ দিয়েছি, আমি ওকে মানুষ করেছি। ভগবান, আমার এই অভিশপ্ত জীবনের বিনিময়ে আমার ঠাকুরমাকে তুমি সুখে রেখো ঠাকুর। স্বপ্ন হলো আলিয়া শুধু এই জীবনে, আলোকের ঝলনাতে আধার পেলাম দুনয়নে। স্বপ্ন হলো আলিয়া শুধু এই জীবনে, আধার পেলাম দুনয়নে। যে মানুষ ভুলতে চায় কিন্তু ভুলতে কিছুতেই পারে না। জীবন তো আর তো ব্ল্যাকবোর্ড নয় যে পুরনো লেখা মুছে ফেলে আবার নতুন লেখা শুরু করবে। জীবন হচ্ছে শিলাস্তম্ভ, যার লেখা কোনোদিন মোছে না। হাজার হাজার বছর মাটি নিচে চাপা থাকলেও নয়। আরে তো সেদিনের কথা, ভুলবো বলে যে ভোলা যায়? কিছুতেই বলা যায় না সর্বেশ্বর বাবু। আমি অনেক চেষ্টা করে দেখেছি, কিন্তু এক মুহূর্তের জন্য আমি তাকে ভুলতে পারিনি। কাকে? আমার স্ত্রীকে। আহা, অমন সুন্দরী স্ত্রী এ তল্লাটার কারও ছিল না। কিন্তু গিন্নি মা ফিরে এলো না। ওরে ভূপতি, সবই ভাই অন্নপূর্ণার ইচ্ছা। আমাকে শুধু পরীক্ষা করেই দেখছে, তাই নয় সর্বেশ্বর বাবু? বলুন। হয়তো তাই। তা আর কতদিন
মা গো মা, জগৎ জননী, তুই দয়া থেকে এই অধমকে যেন বঞ্চিত করিস না মা। ঠাকুর তোমার উপর তুমি দয়া করবে না গো কর্তা। কেন করবে না হতভাগা? কেন ঠাকুরকে তুমি বিপদে পড়লে ঠাকুরকে ডাকো, আর অমনি বিপদ কেটে গেলে ঠাকুরকে তুমি ভুলে যাও। তুমি তো নিজে একটা ঠাকুর হয়ে যাও, আর আমাকে ফুল জল দিয়ে তোমাকে পূজা করতে হয়। আমাকে পুজো করা তোর অনেক ভাগ্য, বুঝেছিস? আর তোমার মতন মানুষের থেকে পুজো করে আমি ধন্য। এই কর্তা মরার পর লোকে থেকে সরিয়ে যেতে পারবো কর্তা। কি আমাকে বিদ্যুৎ করে দেবে না? ছাড়ো না। খবরদার, ছোট লোক বলবে না বলছি। তুমি ছোট লোক, তোমার চন্দ্রপুরি ছোট লোক। চুপ কর ভূপতি, আমার মাথায় কিন্তু রোগ চলে যাচ্ছে। কেন চুপ করবো? আমি চাকর বলে কি মানুষ নয়? 100 বার বলবো, 1000 বার বলবো, তোমার ছোট লোক, তোমার চন্দ্রপুরি ছোট লোক। তবে রে, তবে রে, আমি দাদা। আরে আরে ছাড়ুন তিলকড়ি বাবু, আপনি তো ভদ্র সন্তান। আপনি যেমন ব্যবহার করবেন তেমনি ব্যবহার ওর কাছ থেকে পাবেন। তার মানে আপনি বলতে চান আমি ছোট লোক? না না, আপনাকে ছোট লোক বলার মতো সাহস আমার নেই। তবে বলছিলাম কি, চাকরদের মধ্যে কি ভালো ব্যবহার করলে, একটু স্নেহ চোখে দেখলে, দেখবে ওরা আপনার প্রতি সম্মান প্রদর্শন করবে। আপনার আদেশ দেবতার আদেশ মনে করে অক্ষরে অক্ষরে পালন করবে। আপনি ঠিক কথা বলেছেন প্রফেসর বাবু। ঠিক কথা বলছেন পাবে স্যার বেটা। এটা কবুল কথা কাট। না না, আর আমি গৌমুখ থাকবো না। এবার আমি ওই নাইট স্কুলে পড়ছি। তবে আর কি, এই লেখাপড়া শিখে এই প্রধানমন্ত্রী হয়ে এবার দেশ শাসন করবি। প্রধানমন্ত্রী না হলেও এদেরই ভোটে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। অন্ধভাব ত্যাগ করে মানুষকে ভালোবাসতে শিখুন তিলকড়ি বাবু, দেখবে তাতে কত আনন্দ আছে। আমার আনন্দ বা
পারি? এসো বাবা এসো, এটা তোমার নিজের বাড়ি, যখন খুশি আসবে, কোনো দ্বিধা করবে না। প্রদীপ, তোর চোখ তো সুন্দর দেখাচ্ছে, তবে কি শরীর খারাপ? না কাকা বাবু, এই তো সকালে ছিল তোমার মুখে প্রশান্ত হাসি, অথচ এর মধ্যে হাসি বিলীন হয়ে গেল। তবে কি তোমার মনের উপর দিয়ে কোনো ঝড় বয়ে গেছে? হ্যাঁ কাকা বাবু, এই ঘরে আমি হারিয়ে গেছি। অজানার সাথে ভাসতে ভাসতে গিয়ে কোন ঘাটে থামবো আমি তা নিজেই জানি না। তবে কি যা ভেবেছি তাই সত্যি? কি ভেবেছেন? কি সত্যি কাকা বাবু? না না, সে কথা আমি তোমাকে বলতে পারবো না প্রদীপ। আমার অনুমান যেন মিথ্যে হয়। যদি আমার অনুমান সত্যি হয়, তাহলে আমার শিকামা জীবন নদীর স্রোতে একদিন হারিয়ে যাবে। কাকা বাবু, এই টাকাগুলো আপনি এখন রাখুন কাকা বাবু। তুমি তুমি আমাকে টাকা ফিরিয়ে দিচ্ছ প্রদীপ? শিকামা অন্ধ হলে তুমিও তাকে প্রত্যাখ্যান করছো? না, শিখাকে আমি কোনোদিন প্রত্যাখ্যান করতে পারবো না কাকা বাবু। তাহলে তোমার দাদা কি এই বিয়েতে অমত আছে? না, তাছাড়া বিয়ের ব্যাপারে আমি দাদাকে কোনো কথা বলিনি। তবে তুমি কেন টাকা ফিরিয়ে দিচ্ছ প্রদীপ? টাকার এখন প্রয়োজন নেই তাই। সে কি? তুমি যে বললে পরের টাকা দেবে, অথচ না 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 না, কি হয়েছে প্রদীপ? আমাকে সমস্ত খুলে বলো। সে কথা আপনার আমি বলতে পারবো না কাকা বাবু। জীবন যুদ্ধে আজ আমি ক্ষত বিক্ষত, মরুভূমির তীব্র শূন্যতা বুকে নিয়ে আজ আমি ছুটে চলেছি সঞ্চয়ের সন্ধানে। যদি যদি কোনোদিন আমি তার জলের সন্ধান খুঁজে পাই, আপনাকে আমি কথা দিচ্ছি কাকা বাবু, সেই দিন আমি শিখাকে নিশ্চয় আমি গ্রহণ করবো। আপনি যদি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। বিশ্বাস? হ্যাঁ, সেই বিশ্বাস তোমার উপর আমার আছে প্রদীপ। আমি জানি জীবন যদি তুমি একদিন নিশ্চয়ই জয় হবে। তোমাকে ডাকছে বাবা। আচ্ছা প্রদীপ, তুমি শিখার সঙ্গে বসে তখন কথা বলো, আমি এক্ষুনি আসছি। তুমি কখন এসেছো প্রদীপ্তা? এই একটু আগে জানো প্রদীপ্তা, তোমাকে না আগের মতো আমার খুব দেখতে ইচ্ছা করে। তোমার সেই দুষ্টু ভরা হাসি, তোমার দুই নয়ন ভরা সেই ভাষা ভাষা প্রদীপ্তা, যাই একদিন আমার মনে রঙিন স্বপ্নের চাল বলেছিল, আমার সেই চাল কখনো পূর্ণ হবে না প্রদীপ্তা, কখনো পূর্ণ হবে না প্রদীপ্তা। দুঃখ করো না শিখা, শুধু তুমি এইটুকু জেনে রেখো, আমি তোমারই ছিলাম, তোমারই আছি, তোমারই থাকবো। প্রদীপ্তা, তবে একটা কথা শিখা, আমি এখান থেকে চলে যাচ্ছি। সে কি? তুমি কোথায় যাবে প্রদীপ্তা? জানি না, আজ আমি ঠিকানাবিহীন অনন্ত পথে পথে কোথায় যাব, কোন পথ ধরে যাব, কি করবো আমি তোমাকে কিছুই বলতে পারবো না। চারিদিকে শুধু হতাশার ছোঁয়া, আমার জীবন মধ্যাহ্নে এমন অপ্রত্যাশিত ভাবে আমার জীবন সূর্য কালো মেঘে ঢাকা পড়বে, আমি তার কোনোদিন ভাবতে পারিনি শিখা। জানি না কবে এই মেঘ সরে গিয়ে সূর্য আবার উদ্ভাসিত হবে, আমার জন্য তুমি অপেক্ষা করে থাকবে তো শিখা। প্রদীপ্তা, আমি তো হারিয়ে গেছি তোমার এই চোখে। এই যে ছিল নদীর মতো গতি হারা, ও গো তোমার আকাশ দুটি চোখে হয়ে ছিল না।
স্বার্থপর পৃথিবীর মুখ থেকে তুমি আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলো শিখা, এক ফোঁটা চোখের জল ফেলো। তোমার মনের আসলে তোমার স্মৃতি আমি আজীবন কাল বহন করে যাব। আমার চোখের জলে নিত্য ধুয়ে দেব তোমার সেই সিংহাসন। আমার চোখের জলে প্রতিদিন ধুয়ে দেব তোমার সেই সিংহাসন কবিতা, তোমার সেই সিংহাসন। আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরির ম্যানেজার এই অমিত ব্যানার্জি। শুধু এতেই থেমে থাকলে চলবে না, আমার ভাগ্যের সমান করে তুলতে এই কারখানার মালিক আমাকে হতে হবে। আর যদি দরকার হয় মামাকে আমি চিরদিনের মতো এই পৃথিবী থেকে সরিয়ে দেব। কে? 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 বিবেক! অনাসত্য! তোমরা কি বলছো? ওই পিতৃতুল্য বাবাকে খুন করা মহাপাপ। তাই যদি হতো তাহলে বাবা আর পাপ লালসা চরিতার্থ করতে তারই ভাতৃবধূকে খুন করতো না। হ্যাঁ, মামা তার এই শয়তানিতে তার পাত্র ভাই আজ পথে ভিখারির মতো ঘুরে বেড়াতো না। আজকের এই সমাজে সততা, বিবেক, মনুষ্যত্বের কোনো মূল্য নেই। মামা আমাকে বিশ্বাস করে আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে ঘিরে যেতে হবে ওই লক্ষ্যের দিকে। এগিয়ে চলো, ওদের জব্দ করার জন্য আরো প্রস্তুতি নাও। অমিত কারখানার সম্পত্তি ভালো নয় মামা, কেন? ওই বিধান সান্যালকে ছাড়াই করার জন্য এক নতুন সংস্কার উদ্ভব করেছে। কিরকম? ওই কারখানার গেটের সামনে পোস্টার পড়েছে, তাতে মোটা মোটা অক্ষরে লেখা আছে মহেন্দ্রাঙ্গলে মুর্দাবাদ। এই অমিত ব্যানার্জি ছাড়াই চাই। আর ওই ত্রিদেব সান্যালকে অন্যায়ভাবে ছাড়াই করা হলো কেন? আরো কত বিদ্রোহের হুমকি। না, শ্রমিকদের হুমকির কাছে আমি মাথা মতো করবো না। সমস্ত শ্রমিকদের তুমি ছাঁটাই করে না। কিন্তু মামা, শ্রমিকদের ছাড়াই করলে তার সমস্যার সমাধান হবে না। কেন হবে না? অতগুলো শ্রমিককে একসঙ্গে ছাড়াই করলে হয়তো তারা ওই আসবে, হয়তো এমন একটি আসবে আর কারখানায় আগুন ধরিয়ে দেবে। আমরা দাঁড়ালে পুলিশের সাহায্য নেব। না মামা, না, ওই পুলিশের সাহায্য নয়। এখন ওই রাত্রাত্রিতে না গিয়ে আমি বলছিলাম কারখানায় এখন লক আউট করা হোক।
বাঁচিয়ে রেখে তার ডালপালা ছেটে কোনো লাভ হবে না বাবা। হ্যাঁ বাবা, আপনি ওই তাপসের প্রতি একটু কঠোরভাবে লক্ষ্য করুন, যাতে সে এই কারখানায় কোনো নাক না গলাতে না পারে বাবা, কোনো নাক গলাতে না পারে। তাপস এখন আমার পরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। ভেবেছে আমি জীবিত থাকতেই সে কারখানার মালিক হবে, কিন্তু না, সে সুযোগ আমি ওকে দেব না। সুযোগ তোমাকে দিতেই হবে বাবা। কিসের সুযোগ? ওই কারখানার শ্রমিকরা যাতে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারে, অন্তত সেই সুযোগ বাবা। সে সুযোগ আমি তাদের যথেষ্ট পরিমাণে দিয়েছি। না, তা দেওয়া হয়নি। আমি শ্রমিকদের মধ্যে দেখেছি তারা দুবেলার পরিবর্তে এক বেলা পেট ভরে খেতে পায় না। একটু ঔষধের অভাবে বিনা চিকিৎসায় তাদের স্ত্রী পুত্রেরা মারা যায়। তার জন্য আমি কি করতে পারি? তুমি তো কারখানার মালিক, তাদের দুঃখ দুর্দশার কথা যে তোমাকেই চিন্তা করতে হবে বাবা। সকলকে স্থায়ী করতে হবে, এর আয়ের সুযোগ করে দিতে হবে। ওই ছোট লোকগুলোর দুঃখ দূর করতে গিয়ে নিজেকে আমি দেউড়া করতে পারবো না। বাবা, যাদের তুমি ছোট লোক বলে ঘৃণা করছো তারাও তো প্রকৃত মানুষ। আমাদের মতো তাদেরও স্বাদ আহ্লাদ আছে, তাদের ইচ্ছে চায় ওই ভদ্র সমাজে মিশতে। আমরা তাদের অক্রান্ত শ্রমের ফল ভোগ করছি, অথচ ওদের দূর দূর করে ছোট লোক বলে ওই সমাজের বাইরে তুলে সরিয়ে দিচ্ছি। তোমার অনুরোধ তো দিন দিন বেড়ে চলেছে। একটু চিন্তা করে দেখো বাবা, সারাদিন কারখানার হাড় ভাঙা কাটনি খেটে তারা পেট ভরে খেতে পায় না, পরনে কাপড় জোটে না, চোখের ঔষধ পায় না। অথচ ওদের এই গায়ে রক্ত জল করা পয়সায় আমরা বাড়ি করছি, গাড়ি কিনছি। আর তারা প্রচন্ড বর্ষাতে তাদের নিজেদের ঘরের চালে ঘর বন্ধ দিতে পারে না বাবা। রাজনীতির বলি বেশ ভালোভাবে রক্ত করেছে দেখছি। রাজনীতির বলি নয় বাবা, ওই শ্রমিকদের জীবনের দুঃখের বাস্তব চিত্রটা আমি তোমার সামনে তুলে ধরছি। আমার অনুরোধ বাবা, ওই শ্রমিকদের মধ্যে তুমি নিজে গিয়ে একবার দেখেছো তারা কি কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। বস্তিতে যাওয়ার মতো সময় আমার নেই। তাছাড়া আমার একটা সম্মান আছে, সেখানে গিয়ে নিজেকে দেউড়া করতে পারবো না। ওই মানুষ হয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, তাহলে তোমার সম্মান নষ্ট হয় না বাবা, তাহলে তোমার সম্মান আরো বাড়বে। কারণ তুমি তাদের অন্নদাতা মালিক, তোমাকে কাছে পেলে তারা দেবতার মতো তোমাকে পুজো করবে বাবা। আমি তাদের পুজো পাওয়ার প্রত্যাশা করি না। তার কাছে তোমাকে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই। কি কথা বাবা? শ্রমিকদের সাথে তুমি মেলামেশা করবে না। আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, শ্রমিকদের ইউনিয়নের সাহস যোগাচ্ছ তুমি। বলো, এ কথা সত্যি? হ্যাঁ সত্যি। তুমি কি ভেবেছো আমি জীবিত থাকতেই আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি কারখানার মালিক হবে? না বাবা, তোমার এ ধারণা ভুল বাবা। ওই কারখানার মালিক হওয়ার ইচ্ছে আমার নেই। আমি শুধু জানতে চাই, কেন তারা সারাদিন কারখানার হাড় ভাঙা খাটুনি খেটে পেট ভরে খেতে পাবে না? কেন তারা স্ত্রী পুত্র কন্যা সন্তান নিয়ে সুখে বাস করতে পারে না? কেন? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? হ্যাঁ, আর শুধু আমি তোমার কাছে কৈফিয়ত চাইছি বাবা। দুদিন পরে হাজার হাজার শ্রমিকের কাছে তোমাকে কৈফিয়ত দিতে হবে। মহিম গাঙ্গুলি আজ পর্যন্ত কারো কাছে তার কাজের কৈফিয়ত দেয়নি, আর ভবিষ্যতেও দেবে না। সেদিন আর নেই বাবা। শ্রমিকরা আজ বুঝতে শিখেছে তাদের বাঁচার ন্যায্য দাবিটুকু তারা আদায় করবে। ওই জরা জীর্ণ হয়ে তিল তিল করে খাইয়ে খাইয়ে মরার চেয়ে তারা বাঁচার জন্য লড়াই করে মরতে চায়। ওই ম্যানেজার অমিত ব্যানার্জির উপর সমস্ত কারখানার দায়িত্ব না দিয়ে তুমি নিজে গিয়ে ওদের পাশে গিয়ে দাঁড়াও বাবা, স্নেহে বুকে টেনে নাও।
তোমার কোনো ক্ষতি হবে না। অথচ ওরা ওই বেতন না পেলে ওদের ওই পুঞ্জীবিত দীর্ঘশ্বাসে তোমার এই বিরাটের প্রসাদ একদিন নৌপটিতে পুড়ে ছাই হয়ে যাবে। অন্ত দৃষ্টি দিয়ে দেখো বাবা, শ্রমিকরা তোমার জীবনের ফুল, আর তোমার ওই মেয়েকে আমি আর তো ফুল বাবা, সবই ফুল। পৃথিবীতে অসংখ্য বন্ধু থাকলে সকলে যেমন প্রকৃত বন্ধু হতে পারে না, তেমনি পৃথিবীতে শুধু অর্থ আর আভিজাত্য থাকলেও সকলে প্রকৃত মানুষ হতে পারে না বাবা, সকলে প্রকৃত মানুষ হতে পারে না। মানুষ মহিম গাঙ্গুলি 19 বছর আগে মারা গেছে, কিন্তু আজ যে বেঁচে আছে সেটার পিতার স্নেহ মায়া মমতা আমার অন্তর থেকে বিদায় দিয়েছে। তা না হলে আমার শয়তানিতে আমার ভাইকে চুপ, মহিম গাঙ্গুলি চুপ। কান আছে, এক্ষুনি এই কথা শুনলে তোমাকে ঘৃণাও করবে, টাকা টাকা আর অনেক টাকা চাই। এবার গাড়ি বের করো, আমি এক্ষুনি বাইরে বেরোবো। বাবা, আপনার চাদর আর চশমাটা নিন বাবা। উফ, তোমাকে না বলেছি আমার কোনো জিনিসে হাত দেবে না? তোমার হাতে চোয়াল আমার সমস্ত জিনিস অপবিত্র হয়ে যায়। বাবা, আপনি আমাকে যা খুশি তাই বলুন বাবা, যত খুশি তত শাস্তি দিন বাবা। আমি সব সহ্য করব, শুধু আপনার পদসেবা করার অধিকার থেকে আমাকে বঞ্চিত করবেন না বাবা, আমাকে বঞ্চিত করবেন না। একটা চালাক বংশের মেয়ে কোনোদিন পদসেবা আমি দেবো না। বাবা, আমার চোখের জল দিয়ে আপনার নিত্য পা ধৌত করে দেব বাবা। বিনিময়ে আমি আর কিচ্ছু চাই না বাবা, শুধু আপনার সেবা করার আমাকে অধিকারটুকু দিন বাবা, আমাকে অধিকারটুকু দিন। আমাকে যদি পুত্রবধূ বলে স্বীকার নাই করেন, তবে আপনি আবার আপনার ছেলেকে বিবাহ দিন। আমি কখনো আমার স্ত্রী অধিকার নিয়ে আপনার ছেলের সামনে দাঁড়াবো না বাবা, কখনো দাঁড়াবো না বাবা, কখনো দাঁড়াবো না।
চলবো। তার মুখের উপরে এমন করে যে কথা বলতে নেই ভাই, এমন করে কথা বলতে নেই। কিন্তু কিছু না বললেই মুখ বুঝে তুমি বা কত সহ্য করবে বৌদি? এই সবই যে আমার অদৃশ্য ভাই। অদৃষ্টের দোহাই দিয়ে এইভাবে তুমি আর নিজেকে ছোট করো না বৌদি। এই বাড়ির বউ হয়ে কেন তুমি অবান্ত হয়ে থাকবে? কেন তুমি পাবে না এই বইয়ের মর্যাদা? এই তোমার অধিকার তোমাকে জোর করে আদায় করে নিতে হবে বৌদি। না ভাই না, সব অধিকার ছেড়ে দিয়ে আমি এই বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যাব ভাই, সারা জীবনের মতো চলে না যাব। বৌদি না, কোথায় যাবে তুমি? শুকিয়ে যায়নি ভাই, আমার অভিশপ্ত জীবন নিয়ে আমি ওই গঙ্গার বুকে ঝাঁপিয়ে পড়বো ভাই। আর বৌদি না, যেতে আমি তোমাকে দেব না। তোমার ওই চলার পথে আমি বাধা হয়ে দাঁড়াবো। পারবে বৌদি? পারবে তুমি আমাকে অপেক্ষা করে চলে যেতে? ঠাকুরপো, মহারা হয়ে যে আঘাত আমি একদিন পেয়েছি, আমার নতুন করে তোমাকে হারিয়ে সেই আঘাত আমি বুকে তুলে নিতে পারবো না বৌদি। ভাই আমার না বৌদি, না, কোনো কিন্তু নয়। আর যদি তুমি আমাকে উপকার করে চলে যাও, তাহলে আমি বলবো তুমি মা নও বৌদি, তুমি রাক্ষসী। তোমার প্রাণে মায়া মমতা বলে কিছুই নেই বৌদি, কিছুই নেই, কিছুই নেই। ঠাকুরপো, ভগবান তুমি আমাকে সব দিয়েছো ঠাকুর।